টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম পর্বের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আজকের কেমিস্ট্রি বিষয় কোড 65913 এর প্রথম অধ্যায়, লেকচার 4, পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের 4 নম্বর লেকচার। আমরা জানি এটা একটি বড় অধ্যায়, এই কেমিস্ট্রির সবচেয়ে আমরা বলবো সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মিড টার্ম এবং সেশনাল এবং ফাইনাল সমাপনী পরীক্ষা, সব পরীক্ষাতেই এই প্রথম অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন থাকে। এর অনেকটা আমরা ক্লাস 19-এ পড়ে আসছি, এখন আবার আমরা বিস্তারিত পড়তেছি। যাই হোক, আমি সকালবেলায় একটা বিশেষ কারণে ক্লাসটা নিতে পারিনি, এই জন্য দুঃখিত। আজকে এই সময় সন্ধ্যা রাত 8টায় আমরা শুরু করতেছি আজকের বিষয়। ইতিমধ্যে অনেকেই জয়েন করছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানতে চাইছো যে সেশনাল সম্পর্কে জানতে চাইছো। সেশনাল আমি অধ্যায়ের শেষে যে ফিডব্যাকগুলা, প্রতিটা লেকচার শেষে যে ফিডব্যাকগুলা বলি, ওই ফিডব্যাক কোশ্চেন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর আকারে তোমরা সেই সেশনগুলো লিখবে। এবং যারা অনেকে ক্লাস মিস করছে বা করতে পারে না, তাদেরকেও তোমরা যদি জানতে চাই সেভাবে তোমরা দিক নির্দেশনা দিবে। আমরা যখন সরাসরি ক্লাস করব তখন আমাদের ক্লাস ক্যাপ্টেন হবে গ্রুপ ওয়াইজ, তখন ক্যাপ্টেনরাই ভেবে সবাইকে মেসেজগুলা দিয়ে থাকবে। আর মিড টার্ম 23 তারিখ থেকে শুরু হচ্ছে। আমাদের কেমিস্ট্রিতে 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে কোশ্চেন হবে, 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে কোশ্চেন হবে। বেসিক্যালি 1, 2, 3 এরকম অধ্যায়তেই বেশি হয়, 3, 4-এর মধ্যে হয়। এখানে খুব ছোট কোশ্চেন, অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকবে, অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক 3 ধারের কোশ্চেন থাকবে। 1 ঘন্টার পরীক্ষা, 30 মার্কের মধ্যে পরীক্ষা হবে। অতি সংক্ষিপ্তগুলো একেবারে 1-2 লাইনের, এক লাইনের বা এক কথার উত্তর থাকে, যেমন অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, এটা 1 কোশ্চেন, 1 মার্কের উত্তর আসতে পারে পরীক্ষায়, এরকম কোশ্চেন। হ্যাঁ, তারপরে একটা যৌগতার রাসায়নিক গঠন, আণবিক গঠন দেখাও, গাঠনিক গঠন দেখাও, এরকম একটা কোশ্চেন আসতে পারে, ছোট ছোট কোশ্চেন। হ্যাঁ, মৌল কাকে বলে, আণবিক ভর কাকে বলা হয়, এরকম মূল কণিকা কয়টি, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস, এরকম বিভিন্ন ছোট ছোট কোশ্চেন 1 মার্কের মধ্যে আসতে পারে। এগুলো অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক। আমাদের বইতে নমুনা কোশ্চেন দেওয়া আছে যে বোর্ড কোশ্চেন সেই আদলেই হবে, শুধু সংখ্যায় কমে আসবে। যাই হোক, আমরা আজকের লেকচার, আজকের ক্লাস, আমাদের যেহেতু 8টা বেজে গেছে, আমরা শুরু করব। তোমরা কমেন্টসে কোনো সমস্যা হলে অবশ্যই সেটা লিখবে, গঠনমূলক কমেন্টস লিখবে, যা ইচ্ছা তাই লেখার দরকার নাই। হ্যাঁ, অনেকেই অনেক কিছু লেখো, কিন্তু সেগুলোর দরকার নেই, সেগুলো কিন্তু রেকর্ডেড থেকে যায়। হ্যাঁ, গঠনমূলক জিনিস লিখতে হবে। দেখ, আমরা শুরু করি আজকের লেকচার। আজকের মিড টার্ম সম্পর্কে কিন্তু সবাইকে এভাবে বলে দেবে। 1 থেকে 5 অধ্যায়, 30 মার্কের কোশ্চেন হবে, বোর্ডের কোশ্চেনের মতোই, অতি সংক্ষিপ্ত কোশ্চেন এবং রচনামূলক। আচ্ছা, এই ক্লাস শেষে বা লেকচার শেষে আমরা যা জানতে পারবো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন কাকে বলে, অক্টেট নিয়ম বলতে কি বোঝায়, রাসায়নিক বন্ধনের প্রকৃতি, প্রকারভেদ কি কি, আণবিক বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধনের প্রকারভেদ কি কি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এবং ফাইনালি সন্নিবেশ বন্ধন বলতে কি বোঝায়, এটা সম্পর্কেও জানতে পারবো। মূলত আজকের ক্লাসটা বন্ধনের উপরে, কেমিক্যাল বন্ড যে আছে, রাসায়নিক বন্ধন আছে, সেটার উপরে। 19-এও মোটামুটি এই সম্পর্কে যারা সায়েন্সে ছিলা,
তারা এই সম্পর্কে অনেকটাই জেনে আসছে, তারই পুনরাবৃত্তি এখানে আমরা শুধু আমাদের সিলেবাস মেনটেন করার জন্য আমরা ধারাবাহিকতার ক্ষেত্রে আমরা এই সমস্ত বিষয়ের উপরে পড়াশোনা করব। প্রথমে আসা যাক রাসায়নিক বন্ধন কি, পরীক্ষা আসতে পারে ছোট কোশ্চেন আকারে। রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড কাকে বলা হয়? সেটা হলো কি, যে আকর্ষণ শক্তি দ্বারা অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে, সে আকর্ষণ শক্তিকে রাসায়নিক বন্ধন বলে। যেমন দুইটি অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত থাকে, অক্সিজেন পরমাণু হলো ও আর অক্সিজেন অণু হলো O2, মানে দুইটা অক্সিজেন দুইটা ডাবল বন্ড দ্বারা যুক্ত আছে। কি জন্য যুক্ত আছে? আমরা জানি অণুর প্রত্যেকটা পরমাণুর মধ্যে কি থাকে? মূল কণিকা থাকে। মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটা আকর্ষণ বল থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে আকর্ষণ বল থাকে। প্রত্যেক পরমাণুতে এখানে অক্সিজেন এবং দুইটা অক্সিজেন পরমাণুর মধ্যেই ইলেকট্রন আছে, প্রোটন আছে। তো এক পরমাণুর ইলেকট্রন আরেক পরমাণুর প্রোটনের সাথে একটা যোগসূত্র আছে, আরেক পরমাণুর প্রোটন আরেক পরমাণুর ইলেকট্রনের সাথে যুক্ত আছে। তো এই যে একটা শক্তি, এই যে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ শক্তি, যে বল, শক্তি বা বল, এই শক্তির কারণে দুইটা পরমাণু, অক্সিজেন পরমাণু নিজেদের মধ্যে কাছাকাছি অবস্থান করে। তখন যে তাদের মধ্যে যে একটা শক্তি ক্রিয়া করে, তাদের এই শক্তিকে বলা হয় রাসায়নিক বন্ধন। এখন আসা যাক অক্টেট নিয়ম কি। এই অক্টেট নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অক্টেট রুল। সেটা হলো পরমাণুর মধ্যে সৃষ্ট রাসায়নিক বন্ধন তাদের সর্বশেষ স্তরের ইলেকট্রনিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই মতবাদ অনুসারে নিষ্ক্রিয় গ্যাসসমূহের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনীয় কাঠামো অত্যাধিক সুস্থিত, তাই অন্যান্য পরমাণু রাসায়নিক বন্ধন গঠনকালে সর্বশেষ স্তরের ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসসমূহের অনুরূপ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা দেখায়। অক্টেট নিয়মটা আমি আবার বলি, অণুতে পরমাণুগুলা যে থাকে একটা আকর্ষণ বলের কারণে থাকে, আমরা জানি। এখানে যে জিনিসটা ঘটে, হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আকর্ষণ বল তৈরি করে, অথবা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে করে। ইলেকট্রন শেয়ার কারা করে? যখন অধাতু বন্ড তৈরি করে, তখন তাদের মধ্যে ইলেকট্রন যখন অধাতু, যেমন অক্সিজেন, ক্লোরিন, এগুলো হচ্ছে অধাতু। এই অক্সিজেন, দুইটা অক্সিজেন পরমাণু যখন ইলেকট্রন শেয়ার করে, তখন তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে হচ্ছে সমযোজী বন্ধন। তখন যে ঘটনাটা ঘটে, যখন দুইটা ইলেকট্রন শেয়ার করে, একটা পরমাণুর ইলেকট্রন আরেকটা পরমাণুর ইলেকট্রনের সাথে শেয়ার করলে কি হয়? শেয়ার করলে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন অক্টেট মানে আটের নিয়ম, অক্টেট মানে আটের নিয়ম ফলো করে। দুইটা অক্সিজেনকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে প্রত্যেকটা অক্সিজেনের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন আটের নিয়ম, অর্থাৎ প্রত্যেকটা অষ্টক পূর্ণ হয়, অর্থাৎ 8টা ইলেকট্রন তৈরি হয়। তখন তাদের মধ্যে শেয়ারিং অবস্থায় এই যে অবস্থা, এটাকে বলা হয় অক্টেট রুল বলা হয়। এটাকে বলা হয় অক্টেট রুল। আরেকটা উদাহরণ হতে পারে, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখানে সোডিয়ামের সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনটা ছেড়ে দিলে, যদি ত্যাগ করে, তাহলে সোডিয়াম Na+ হয়। Na+ হলে সেখানে সোডিয়ামের সর্ববহিস্থ স্তরের কি হয়? 8টা ইলেকট্রন হয়। হ্যাঁ, 1s2, 2p6, 3s1। তাহলে 3s1 এর ইলেকট্রনটা চলে গেলে,
তাহলে 2s2 2p6 অর্থাৎ সর্ববহিস্থ স্তরে 2s স্তরে 8টা ইলেকট্রন থাকে, তখন Na প্লাস তৈরি হয়। আবার এই ইলেকট্রনটা যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে ক্লোরাইড Cl মাইনাস হয়, সেক্ষেত্রে ক্লোরিনের সর্বশেষ স্তরে 7টার থেকে 8টা ইলেকট্রন হয়। তাহলে ইলেকট্রন সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে সর্ববহিস্থ স্তরে 8টা ইলেকট্রন হলো, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সর্ববহিস্থ স্তরে 8টা ইলেকট্রন হলো। তখন এই সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস চার্জ পাশাপাশি অবস্থান করলে সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ তৈরি করে। আমরা এটা পরেও দেখব, আমি এখানে অক্টেট নিয়মের জন্য বললাম। অক্টেট নিয়ম মানে হলে তাহলে কী হলো, সোডিয়ামের সর্বশেষ স্তরেও 8টা ইলেকট্রন হলো এবং ক্লোরিনের সর্বশেষ স্তরেও 8টি ইলেকট্রন হলো, অর্থাৎ তারা অক্টেট নিয়ম অক্টেট রুল ফলো করলো। অর্থাৎ কী হলো, সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। সোডিয়াম কি হলো, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। নিয়ন মানে হচ্ছে 10, পারমাণবিক সংখ্যা 10। আর এদিকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে 17 প্লাস 1 18 হলো, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। এজন্য এই রুল, এটাকে বলা হয় অক্টেট রুল বা অষ্টক নিয়ম বা অক্টেট নিয়ম বলা হয়। বইতে তোমরাও দেখবা আর উদাহরণ আছে। ইলেকট্রনীয় মতবাদে অক্টেট নিয়ম সেটা কি জন্য, একই প্রায় যোজ্যতার ইলেকট্রন মতবাদ অনুসারে বিভিন্ন মূল্যের পরমাণু সময় নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বন্ধন আবদ্ধ হয়, আমরা জানি। ফলে তাদের সর্ববহিস্থ স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান থাকে এবং প্রতিটি পরমাণু তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে অনুরূপ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে। একে অক্টেট নিয়ম বা অষ্টক নিয়ম বলা হয়। মানে অক্টেট নিয়মটা আমরা আগেও বলছি, এখন শুধু ইলেকট্রনীয় মতবাদ, আমি যেটা বললাম একটু আগে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে ঘটনাটা ঘটে এটাকে বলা হয় ইলেকট্রনীয় মতবাদে অক্টেট নিয়ম। এখন আসা যাক রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। রাসায়নিক বন্ধন পরমাণু সমূহের মধ্যে ইলেকট্রন গ্রহণ, বর্জন এবং শেয়ারের মাধ্যমে সাধারণত 4 প্রকারের রাসায়নিক বন্ধন গঠিত হয়, সৃষ্টি হয়। একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, আর সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। সাধারণত এটা ব্যবহার 4টা বন্ধন আছে। এছাড়াও অনুসময়ের মধ্যে এক প্রকার দুর্বল আকর্ষণ বল বিদ্যমান থাকে। এই আকর্ষণকে 3 শ্রেণীতে ভাগ করা যায়, যেমন হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল এবং ডাইপোল আকর্ষণ বল। তো মূল আমাদের লাগে আয়নিক সমযোজী, এই বন্ধনটা আমাদের বেশি জানার থাকা লাগে। আচ্ছা, আয়নিক বন্ধন ইতিমধ্যে আমি এর আগে বলছি যে আয়নিক বন্ধন কাদের মধ্যে হয়, ধাতু এবং অধাতু। আমি সোডিয়াম এবং ক্লোরাইডের কথা বলছিলাম। সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। এখানে এই যে উদাহরণস্বরূপ দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে সব আয়নিক বন্ধন। সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো সব হচ্ছে ধাতু, আর ক্লোরিন এটা হচ্ছে অধাতু। ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। তোমার সংক্ষেপে বলতে পারবা, ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন হয়, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে যে বন্ধন হয়, তাদেরকে বলে আয়নিক বন্ধন। এখানে সোডিয়াম কি করছে, সোডিয়াম ধাতু থেকে একটা ইলেকট্রন চলে যায়, Na প্লাস হয়েছে, এবং ক্লোরিন থেকে ক্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হয়েছে। তখন এই Na প্লাস মানে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস এই চার্জ দুটি যখন পাশাপাশি অবস্থান করে, তখন তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তড়িৎ চুম্বকীয় বল ক্রিয়া করে, একটা আকর্ষণ বল ক্রিয়া করে। তখন তাদের মধ্যে যে একটা বন্ধন তৈরি হয়, এই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন। তোমরা লেকচার শেষে সাথে সাথে বই দেখবা, বইতে বিভিন্ন আরও উদাহরণ দিচ্ছে। আমাদের স্লাইডে তো অত কিছু আনা যায় না, তো আমরা শুধু বিষয় সম্পর্কে পরিচিত হই, একটা সম্যক ধারণা পাই। তাহলে আমরা বুঝলাম আয়নিক বন্ধনের ব্যাপারটা হচ্ছে খুব সংক্ষেপে জানার জন্য, এটা ধাতু এবং অধাতুর মধ্যে হয়ে থাকে। ধাতু ইলেকট্রন ত্যাগ করে, সব সময় সত্যি কথা, ধাতু ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তো এই
যে ইলেকট্রনটা ত্যাগ করলো অধাতু ওই ইলেকট্রনটাই কিন্তু গ্রহণ করলো, তখন তাদের মধ্যে যে প্লাস মাইনাস চার্জ তৈরি হলো, তাদের মধ্যে এই যে বন্ধন তৈরি হলো এটাকে বলা হয় আয়নিক বন্ধন। এরপর আছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? সমযোজী বন্ধন খুব সহজ। এখানে ইলেকট্রন শেয়ার করে। আয়নিক বন্ধনে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান, আর এখানে হচ্ছে ইলেকট্রন শেয়ার করা। ইলেকট্রন শেয়ার করা, ইলেকট্রন কাউকে কেউ দেয়া দেয় না, নিজেদের মধ্যে শেয়ার করে। আর কারা তৈরি করে? এখানে শুধু অধাতু অধাতু সমযোজী বন্ধন তৈরি করে। আয়নিক বন্ধনের সময় ধাতু আর অধাতু বন্ধন ইলেকট্রন আদান প্রদান করে বন্ধন তৈরি করছিল, আর এখানে অধাতু অধাতু ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। এখানে দেখো বইয়ের ভাষা সুন্দর করে লেখা আছে, রাসায়নিক বিক্রিয়ায় সময় একই মৌলের বা সমজাতীয় মৌলের পরমাণু সমূহ প্রত্যেকে সমান সঙ্গে ইলেকট্রন শেয়ার করে যে একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে, বা ইলেকট্রন যুগল সংশ্লিষ্ট পরমাণুর সমভাবে শেয়ার করে নিজ নিজ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা ইলেকট্রন বিন্যাস অর্জন করার মাধ্যমে যে বন্ধন যুক্ত হয় তাকে সমযোজী বন্ধন। এই কথাটাই সমযোজী মানেই সেখানে ইলেকট্রন শেয়ারিং। এরপর আছে সমযোজী বন্ধনের প্রকারভেদ। 3 ধরনের হয়: একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। একক বন্ধন মানে হচ্ছে দুটি পরমাণু যখন পাশাপাশি অবস্থান করে এবং প্রত্যেকটা পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করে, তখন তাদের মধ্যে যেমন বন্ধন হয়। যেমন হাইড্রোজেন হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন যখন শেয়ার করে তখন তার মধ্যে H2 অণু তৈরি করে, তখন তাদের মধ্যে যে বন্ধন হয় একক বন্ধন, সমযোজী একক বন্ধন তৈরি হয়। আবার দ্বিবন্ধন, যখন দুটি অক্সিজেন পরমাণু প্রত্যেকে দুটি করে ইলেকট্রন একে অপরের সাথে শেয়ার করে, মানে প্রথম অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন এবং দ্বিতীয় অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন যখন নিজেদের মধ্যে শেয়ার করে তখন যে বন্ধন তৈরি হয় তাকে বলা হয়, তাদের মধ্যে এটাকে বলা হয় দ্বিবন্ধন। মানে অক্সিজেন O2 অণু, এই অণুটা মাঝখানে যে অক্সিজেন অক্সিজেন দুইটা ডাবল বন্ড দ্বারা তাদের মধ্যে অণু তৈরি করে দুইটা পরমাণু। এরপর হচ্ছে ত্রিবন্ধন। সেটা কীভাবে হয়? যেমন নাইট্রোজেন 3টা ইলেকট্রন আরেকটা নাইট্রোজেনের সাথে যখন শেয়ার করে তখন তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয়, নাইট্রোজেন নাইট্রোজেন 3টা বন্ধন তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ত্রিবন্ধন। আচ্ছা, একজোড়া। এরপর আছে সন্নিবেশ বন্ধন কাকে বলা হয়? একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা হয়। যেমন এখানে আমার উদাহরণটা মিসিং আছে একটু। আচ্ছা, যাই হোক, আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে আমরা সমযোজী বন্ধন পড়ছি, যেমন হাইড্রোজেন একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ার করলে H2 অণু গঠন করে, এখানে ইলেকট্রন একটা একটা করে শেয়ার করে। আর সন্নিবেশ বন্ধনের ব্যাপারটা হচ্ছে সেটাও এক ধরনের সমযোজী বন্ধন, কিন্তু সমযোজী বন্ধনস্থ যে ইলেকট্রন যুগল দুইটা, মানে সমযোজী বন্ধন মানে দুইটা ইলেকট্রন থাকবে, সেখানে দুইটা ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ধন তৈরি করে, এবং সমযোজীতে কি হয়? দুইটা পরমাণু থেকে সেই ইলেকট্রন আসে। কিন্তু সন্নিবেশ বন্ধনের সময় দুইটা ইলেকট্রনই একটা পরমাণু থেকে আসে, দুইটা ইলেকট্রনই একটা পরমাণু থেকে, কিন্তু সেটা আয়নিক বন্ধনের মতো ইলেকট্রন দান করে দেয় না। সেটা কি করে? সেটা হলো দুইটা ইলেকট্রনই একটা পরমাণু থেকে আসে, শুধু অপর পরমাণুকে বলে যে আমি ইলেকট্রন দিব তোমাকে, আমার সাথে একটা বন্ধন করো। এখানে ইলেকট্রন একেবারে দিয়ে দেবো না, শুধু আমার সাথে বন্ধন তৈরি করবে। যেমন অ্যামোনিয়াম প্লাস অ্যামোনিয়াম এখানে কীভাবে তৈরি হয়েছে? এখানে H প্লাস, এখানে আমাদের একটু মিসিং হয়ে গেছে, H প্লাস আয়ন NH3 সাথে NH3 সাথে MH3 মানে অ্যামোনিয়া,
আর NH4+ এটা হলো অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন সেটা কি হচ্ছে যে এখানে দেওয়া আছে কিন্তু রিয়াকশনটা আমার উঠে নাই, মিসিং হয়ে গেছে। অ্যামোনিয়া এই যে এখানে অ্যামোনিয়া এবং প্রোটন, অ্যামোনিয়া মানে NH3, এই NH3-র মধ্যে N এর সাথে মুক্ত জোড় 2টা ইলেকট্রন থাকে। NH3 এটা লিখতে গেলে N এর সাথে 2টা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, মানে অতিরিক্ত ইলেকট্রন। আর প্রোটন মানে H+, তার কোনো ইলেকট্রন নাই। এখন এই দুইটা বলতেছে, অ্যামোনিয়া বলতেছে তোমার তো ইলেকট্রন নাই, আমি তোমাকে অ্যামোনিয়া আমার মুক্ত জোড় অতিরিক্ত ইলেকট্রন আছে, তাহলে তোমার সাথে আমি একটা বন্ড তৈরি করি। তখন তাদের মধ্যে এক ধরনের সন্নিবেশ বন্ধন গঠন করে, মানে সমযোজীর মতোই, শুধু বন্ধনের দিকটা অ্যারো চিহ্ন দ্বারা অ্যামোনিয়া থেকে প্রোটনের দিকে হবে। অ্যামোনিয়া বন্ধন, এই অ্যামোনিয়া এর মধ্যে একটা বন্ধন হবে, এরকম একটা বন্ধন হবে, হ্যাঁ। কিন্তু এই বন্ধনের নর্মাল বন্ধনে কোনো তীর চিহ্ন হয় না, কিন্তু সেটার মধ্যে একটা তীর চিহ্ন হবে, অর্থাৎ অ্যামোনিয়া থেকে ইলেকট্রন যে প্রোটনের দিকে গেল সেক্ষেত্রে একটা তীর চিহ্ন। দুঃখিত, আসলে আমার এখানে উদাহরণ ছিল, কোনোভাবে হয়তো মিসিং হয়ে গেছে, আমরা হয়তো পরের কোনো দেখাইতে পারবো কিনা। তাহলে অ্যামোনিয়া, যেমন একটা মানুষ বিজনেস করবে, তার মূলধন আছে, এখন মূলধন, সে বলল, আরেকজনকে বলল তোমার তো মূলধন নাই কিন্তু তুমি শ্রম দিতে পারবা। তখন সে কি বলবে যে আমার মূলধনটা তোমাকে দেই, তুমি শুধু কায়িক শ্রম করবো, পরিশ্রম করে বিজনেস করব ঠিকই, এখানে আমার যখন মুনাফা হবে সেটা আমরা দুজনে ভাগাভাগি করে নেব, মানে সেটা সমযোজী হইল, ভাগাভাগি করে নেওয়া মানে সমযোজী করা, কিন্তু মূলধন আমি দেব যেহেতু তোমার মূলধন নাই। এখানে অ্যামোনিয়ার অতিরিক্ত ইলেকট্রন আছে, প্রোটনের কোনো ইলেকট্রনই নাই, তাহলে শেয়ার করবে কিভাবে? অ্যামোনিয়া বলতেছে আমি তোমার সাথে বন্ধন করতে চাই, কিন্তু আমার বন্ধনের দিকটা হবে আমার কাছ থেকে, এখানে শো করতে হবে যে আমার কাছ থেকে তোমার দিকে যে ইলেকট্রন গেছে সেটা তুমি শো করবা। এই হচ্ছে মোটামুটি এখানকার উদাহরণ। অর্থাৎ একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন, অর্থাৎ এর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখানকার মোটামুটি একটা ওভারভিউ, আজকের এই বন্ধন প্রকৃতির ওভারভিউ। তাহলে তোমাদের এখান থেকে যে ফিডব্যাক, মানে খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা বলে দেই, এই অধ্যায়ের থেকে তোমার পরীক্ষায় সবচেয়ে কমন কোশ্চেন প্রায় আসে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন কাকে বলে, আয়নিক এবং সমযোজী বন্ধন কাকে বলে, এদের মধ্যে পার্থক্য দেখাও, এরকম আসতে পারে। আয়নিক বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো, বা সমযোজী বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো, পরীক্ষা আসতে পারে। অথবা ছোট কোশ্চেন আসতে পারে অক্টেট রুল কি, অক্টেট নিয়ম কি, এগুলো আসতে পারে। মানে এগুলা পরীক্ষা আসার মতো কোশ্চেন, এখান থেকে যে কোনো না কোনো কোশ্চেন প্রায়শই আসে থাকে। আর অবশ্যই তোমরা এই কোশ্চেনের উপরে তৈরি করবা, সেশনাল তৈরি করবা, এবং যারা আসে নাই তাদেরকেও জানাই দেবা। আমরা খুব শিগগিরই হয়তো আমাদের মিড টার্মের রুটিন তোমাদেরকে দিয়ে দেবো। প্রত্যেকটা থিওরি সাবজেক্টের উপরেই তোমাদের মিড টার্ম হবে, আর কেমিস্ট্রির উপরে 30 মার্কের কোশ্চেন হবে মিড টার্মে। মনে রাখবা আমাদের থিওরি কন্টিনিউয়াস 60 মার্ক, তার মধ্যে 30 মার্কের হবে মিড টার্ম, আর বাকি 30 মার্ক হবে সেশনাল, অ্যাটেন্ডেন্স এবং ক্লাস টেস্ট, কুইজ টেস্ট। এই মোট আমাদের 60 মার্কের উপরে, আর 90 মার্কের হবে থিওরি ফাইনাল, আর প্র্যাকটিক্যাল 50 মার্ক। প্র্যাকটিক্যাল হলো কন্টিনিউয়াস, মানে প্র্যাকটিক্যাল ধারাবাহিক, এবং প্র্যাকটিক্যাল সমাপনীর উপরে। এই হচ্ছে মোটামুটি। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারো, আমি চেষ্টা করব সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। কমন কোশ্চেন আসবে, তোমাদের একটা নোট দিয়ে দেই, সেটা হলো মিড টার্ম প্লাস ফাইনালে
তোমরা অধ্যায়ের পেছনে বইতে দেখবা, অধ্যায়ের পেছনে শেষে তোমার প্রতিটা অধ্যায়ের উপরে বিভিন্ন ইয়ারে যে কোশ্চেন আছে তার মধ্যে কমন কোশ্চেনগুলা, ইয়ারলি যে কমন কোশ্চেনগুলো আসে তোমরা ওগুলা বেছে বেছে পড়বা, বাকি ওগুলা পড়ার চেষ্টা করবা, তো ওগুলা বেশি আসে। কোনো টপিক যে তোমরা সেশনাল কবে জমা, সেশনাল হচ্ছে, সেশনাল মূলত হয় ফাইনাল পরীক্ষার আগে জমা দিতে হয়। আমরা যখন সরাসরি ক্লাস করবো তোমাদের ক্লাসে বলে দেবো। হ্যাঁ, বাড়ির কাজ বলতে সেশনাল, সেশনটা তোমরা সুন্দর করে লিখবা। আমি একটা বিষয় বলি তোমাদের, যে সরাসরি ক্লাস বা অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসের কিছু সীমাবদ্ধতা থাকে। আমরা বোর্ডে থাকলে হয়তো অনেকগুলো দেখাতে পারতাম টপিক। আর সবচেয়ে বড় কাজ হলো তোমাদেরকে কিন্তু ক্লাসে সংযুক্ত হওয়ার সাথে সাথে বইটা দেখতে হবে, সাথে সাথে বইটা দেখতে হবে, এক্সারসাইজ করতে হবে। কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথামেটিক্স বা এরকম সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এগুলো এরকম না যে গল্পের মতো আমি পড়লাম দেখলাম আবার পরীক্ষার হলে গিয়ে গল্প লিখলাম, যে একটা বটবৃক্ষের গল্প বা একটা রাজপুত্রের গল্প, সেরকম কিছু না। এটা তোমাকে লিখতে হবে, পড়তে হবে। তুমি যে লেখালেখি না করলে না পড়ো, একেবারে খুবই ভালো জানা ছিলেও কিন্তু পরে ভুলে যাবে যে কিছুদিন না পড়াশোনা না করলে। অর্থাৎ তোমাকে এই টপিকের উপরে নিয়মিত পড়াশোনা করতে হবে, তোমাদের নিয়মিত লেখালেখি করতে হবে, তখন বুঝতে পারবা। এই শুধু এই কয়টা, এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা লেকচারে পুরো অধ্যায় বুঝবা তা না। আমি শুধু লেকচারের উদ্দেশ্য হলো তোমাদেরকে একটা ধারাবাহিক বা সিকোয়েন্স দেওয়া, যে এই কোনটার পর কোনটা পড়তে হবে, কি পড়তে হবে সেগুলো জানানো। এখানে কিন্তু লেকচার মানে একেবারে এই লেকচারে বসে সর্বস্ব বুঝতে পারবা, এটা কিন্তু আশা করা ঠিক না। হ্যাঁ, আমি এটা সোজা সাপটাই বললাম তোমাকে। সেই হিসেবে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, বইগুলো বারবার পড়তে হবে, পড়ে পড়ে নিজেকে রপ্ত করতে হবে। আর একটা ক্লাসে অ্যাটেন্ড করতে গেলে পূর্বের পড়ার সব কিছু ধারাবাহিকতা থাকা লাগে, কারণ আমরা তো একবার ছোট ক্লাসে। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের আলাদা ক্লাস হবে, প্র্যাকটিক্যালগুলো সব আলাদা ক্লাস হবে। হ্যাঁ, 30-এ কত পাস? 30-এ পাস নাই, সব মিলে অর্থাৎ 60 মার্কে তোমাদের পাস হবে। হ্যাঁ, 60-এর মধ্যে 40% হিসেবে যা হয় তুমি নিজেই চিন্তা করো। 60-এর মধ্যে 40% হিসেবে 24 পাইতে হবে, 24 60-এর মধ্যে। এখানে 30 মার্কের মিড টার্ম, আর বাকি 30 মার্ক কীভাবে মূল্যায়ন হবে? ক্লাস টেস্ট, অ্যাটেন্ডেন্স, সেশনাল, এগুলো সব কিছুর উপর 30 মার্ক, অর্থাৎ 60 মার্কের মধ্যে তোমার 24 পাইলে এলো তোমার থিওরি কন্টিনিউয়াসে পাস মার্ক। হ্যাঁ, ACL3 এটা সমযোজী। ACL3 নামে কোনো যৌগ আছে নাকি? এরকম কোনো যৌগ নাই। হ্যাঁ, যৌগ নাই। তারপরে তুমি যদি তোমার বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় কোন বইয়ের সেটা বলো নাই, যায় না, বুঝতেছি না। তুমি যখন ক্লাস শুরু হবে, কালকে যে ক্লাস শুরু হয়, তুমি আমার কাছে আসবা, বই নিয়ে আসবা, আমি তোমাকে দেখাই দেবো যে বইতে কোনো সমস্যা থাকে বা বুঝতে তোমার সমস্যা থাকে। এইখানে না, শুধু তোমাদের সবার উদ্দেশ্যে বলে রাখি, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, যদি অনলাইনে ক্লাসে কোথাও বই পড়তে গিয়ে বা লেকচার পড়তে গিয়ে অস্বস্তি বা না বুঝতে পারো,
আসলে অনলাইন আমি বারবারই বলে সীমাবদ্ধতা আছে, এখানে তোমাদের তো বলার সুযোগ নাই, সরাসরি বলতে পারতেছো না। তোমরা যখন ক্লাস শুরু হবে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা বই নিয়ে আসবা, যার যে সমস্যা আছে সমস্যা নিয়ে আলাপ করবো, আমি প্রত্যেকটা প্রশ্নের তোমাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা, এরপরে সেকেন্ড শিফটের ক্লাস তোমাদের রুটিন দেবে, রুটিনের যে ক্লাসরুম উল্লেখ করা আছে সেই ক্লাসরুমে পড়বা, বসবা। আর টিএসসি থেকে বেশি ক্লাস করে নাই। আচ্ছা, টিএসসি থেকে ক্লাস করা নাই, আমরা আবার ফার্স্ট অধ্যায় থেকে কিন্তু আমরা শুরু করছি, তোমরা ওদের সাথে জয়েন করবা। আর যারা আগে ক্লাস করছে ওদের কাছ থেকেও যেহেতু কাল থেকে ক্লাস শুরু হইতেছে, কীভাবে ক্লাস হয় সেই ওদের কাছে সেই সহযোগিতাটা নেবা। টিএসসি থেকে আসে, টিএসসি, হ্যাঁ টিএসসি থেকে আসতো কি। আচ্ছা, কালকে ক্লাস আছে কিনা এটা দেখতে হবে তোমাদের। কালকে যখন আসবে ডিপার্টমেন্ট থেকে ক্লাস রুটিন নিবা, রুটিনে সব উল্লেখ করা আছে, কোন স্যার কখন কোন রুমে ক্লাস নেবে সব উল্লেখ করা আছে। কালকে আসো, কালকে আসার পর প্রত্যেকে তোমাদের নিজ নিজ ডিপার্টমেন্টে গিয়ে নোটিশ বোর্ড খেয়াল করবে, নোটিশ বোর্ডে তোমাদের ক্লাস রুটিন দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী ক্লাস হয়। প্রথম দিন এলোমেলো করার দরকার নাই। আর আমি একটু বলে রাখি, আমাদের প্রতিষ্ঠানের কড়া নির্দেশনা আছে, স্পষ্ট নির্দেশনা আছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে আসতে হবে। অর্থাৎ মাস্ক না পরা থাকলে কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, কোনো স্টুডেন্ট, অভিভাবক, শিক্ষক, কর্মচারী কাউকেই মাস্ক ছাড়া গেটে এন্ট্রি দেওয়া হবে না। তোমরা এই ব্যাপারে কিন্তু সদয় থাকবা, সচেতন থাকবা। এক, আর হলো কালকে এসেই হই হুল্লোড় না করে টিএসসির যারা আছো তাদের যদি কাগজপত্রের সমস্যা থাকে তাদের রেজিস্ট্রার শাখায় যোগাযোগ করবা। আর যারা রেগুলার ভর্তি হয়ে গেছো তারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে সেখানে গিয়ে জিজ্ঞেস করবা যে ক্লাস রুটিন কীভাবে পাওয়া যাবে, কীভাবে ক্লাস হবে। ডিপার্টমেন্টে গেলে তথ্য পাবা, সেখানে রুম সব উল্লেখ করা আছে। হ্যাঁ, ধন্যবাদ। অনেকেই ক্লাস বুঝতে পারছো আশা করি। যারা কম বুঝতে পারছো মনে হইতেছে তারা এখনই গিয়ে ক্লাসের এই মডিউলটা আবারও দেখবা, দেখার পরে বইয়ের সাথে সংযুক্ত হয়ে কাজটা তোমাকে করতে হবে, কষ্ট করে করতে হবে। এখন তো তোমার আস্তে আস্তে পুরো ক্লাসে যাবে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে আসছো, এখানে নিশ্চয়ই এত সহজ করে থাকবে না, তোমাদেরকে সেটাকে মানিয়ে নিয়ে পরিশ্রম করে সেটাকে রপ্ত করতে হবে। তোমরা কোন গ্রুপের এটা ডিপার্টমেন্টে আসবা, ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে তথ্য দিবে, তোমাদেরকে ক্লিয়ার করে দেবে কোন গ্রুপে পড়ছো। ঠিক আছে, হ্যাঁ এক ক্লাসে কতজন, এক ক্লাসে 50 জন করে থাকার কথা, বেশি হইতে পারে যেহেতু টিএসসি থেকে বেশ কয়েকজন আসছে। ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ। আজকের মতো শেষ করতেছি, আমরা আবারও মঙ্গলবারে ক্লাস করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।